আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কয়েকদিন আগে পোস্ট করেছিলাম বিসিএস, প্রাইমারি এনটিএসসি এবং অন্যান্য চাকরি পরীক্ষার জন্য গণিতের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করব। আর এই ধারাবাহিকতায় আজকে আমি বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আলোচনার বিষয় বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস। দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয়। এই 10টি অঙ্ক হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মোট 10টি অঙ্ক। এই 10টি অঙ্ককে আবার দুই ভাগে ভাগ করা যায়, সার্থক অঙ্ক আর সহকারী অঙ্ক। সার্থক অঙ্ক কাকে বলে? যে সকল অঙ্কের নির্দিষ্ট মান রয়েছে তাদেরকে সার্থক অঙ্ক বলে। এই 10টি অঙ্কের 1 থেকে 9 পর্যন্ত 9টি অঙ্ককে সার্থক অঙ্ক বলা হয়, কারণ এই 9টি অঙ্কের নিজস্ব মান আছে। যেমন এই 1, 2, 3, 5, 6, 7, 8, 9, এই 9টি অঙ্ক আমার সার্থক অঙ্ক। এর 1-এর নিজস্ব মান আছে 1, 2-এর নিজস্ব মান 2, এই জন্য এগুলোকে সার্থক অঙ্ক বলা হয়। সহকারী অঙ্ক, যে সকল অঙ্ক কোনো সংখ্যার মধ্যে বা শেষে বসে নতুন সংখ্যার সৃষ্টি করে এবং সংখ্যার পূর্বে বসে কোনো নতুন সংখ্যা গঠন করতে পারে না, তাকে সহকারী অঙ্ক বলে। 0 হলো সহকারী অঙ্ক। আচ্ছা, এবার 0কে কেন আমরা সহকারী অঙ্ক বলবো? কারণ 0 যখন কোনো সংখ্যার প্রথমে বসে তখন 0-এর কোনো মান থাকে না। 0, 1, 2, 3, এই যে একটা সংখ্যা লিখলাম, এই সংখ্যাটা সমান সমান 123-এর সমান। 0, 1, 2, 3 হোগা আর 1, 2, 3 একই কথা, অর্থাৎ 123। এই জন্য 0-এর কোনো, যখন 0 পূর্বে বসছে তখন তার কোনো, এই সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু আমি যদি এই 0কে মাঝে বা শেষে দিই তখন এই সংখ্যার পরিবর্তন হয়ে যাবে। দেখি আমরা একটু, যে 1, 2, 3, 0, যখনই 0 আমি সামনে দিয়ে দিয়েছি তখন এখানে হয়ে গেছে কত? 1230, অর্থাৎ 0-এর মান আছে। এবার এক্ষেত্রে 0-এর ভ্যালু আছে। ঠিক একইভাবে যদি আমি মাঝে বসাই তখন হয়ে গেল কি 1203, অর্থাৎ 0 মাঝে বা শেষে বসলেই তাহলে নতুন সংখ্যা সৃষ্টি হবে, কিন্তু 0 যদি কোনো সংখ্যার পূর্বে বসে তাহলে নতুন কোনো সংখ্যার সৃষ্টি হয় না, তাই 0 সহকারী অঙ্ক। প্রশ্ন আসে, সহকারী অঙ্ক কোনটি? 0। সহকারী অঙ্ক কয়টি? 1টি। সার্থক অঙ্ক কয়টি? 9টি। সার্থক অঙ্কগুলো কি? এগুলো আসতে পারে এক বা একাধিক অঙ্ক মিলেই সংখ্যা তৈরি হয়। সংখ্যা দুই প্রকার, বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা। এবার আমরা জানবো বাস্তব সংখ্যা কি। সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। যেমন 0, +-1, +-2, +-3, +-4, +-100, +-500, এরকম অসীম পর্যন্ত এগুলো হচ্ছে প্লাস মাইনাস আকারে। এবার প্লাস মাইনাস ভগ্নাংশ আকারে আসবে, +-1/2, +-4/5, +-3/4, এরকম ভগ্নাংশ আসবে, সবগুলো বাস্তব সংখ্যা। বর্গমূল 2, বর্গমূল 3, বর্গমূল 6, বর্গমূল 10, এগুলো কি? বাস্তব সংখ্যা। দশমিকে আছে 1.23, 0.415, তারপর হচ্ছে 1.235, এরকম 235, 235, তারপর হচ্ছে পৌনঃপুনিক পুনরাবৃত্তি আকারে, তারপর হচ্ছে এই যে পুনরাবৃত্তি একটা, এগুলো সবই হচ্ছে আমার বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাকে আর দিয়ে প্রকাশ করা হয়।
এই আরটা আমরা একটু লিখতে হয় কিভাবে আমি একটু দেখাই দিচ্ছি, আপনারা দেখেন যে প্রথমে এরকম পির মতো লিখবেন, পির মতো লিখে এখান থেকে একটা টান দিবেন, মানে আমারটা ভালো, আবারও লিখে দিচ্ছি। আর হয়ে গেল, এই বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা অবাস্তব সংখ্যা সম্পর্কে জেনে নিই। কোন সংখ্যাকে বর্গ করলে যদি ঋণাত্মক সংখ্যা পাওয়া যায় তাহলে তাকে অবাস্তব সংখ্যা বলে। যেমন বর্গমূল -3, বর্গমূল -11, বর্গমূল -10 ইত্যাদি হচ্ছে কি অবাস্তব সংখ্যা। এই সংখ্যাগুলোকে বর্গ করলে মাইনাস আসে, তাই এগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা। দেখেন আমি যদি মাইনাস বর্গমূল 3 একে বর্গ করি তাহলে আমরা পাবো -3। তাহলে এই যে মাইনাস আসার কারণে এ হয়ে যাবে অবাস্তব সংখ্যা। অর্থাৎ বাস্তব সংখ্যার সাথে যদি আইও থাকে তাহলে সেটা কি অবাস্তব সংখ্যা হয়ে যাবে। বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে? এর ইংরেজি হচ্ছে রেশনাল নাম্বার। p/q আকারের কোন সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয় যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q not equal 0, এই যে q এর মান শূন্য হতে পারবে না। যে কোনো মূলদ সংখ্যাকে দুটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবে লেখা যায়। সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ মূলদ সংখ্যা। এটা বুঝতে হবে যে কোনো মূলদ সংখ্যাকে দুটি সহমৌলিক সংখ্যার অনুপাত মানে ভাগফল, অনুপাত মানে কি ভাগফল, এই ভাগফল হিসেবেও লেখা যায়। সকল পূর্ণ সংখ্যা ভগ্নাংশ মানে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ যাই থাকুক সেগুলো কি মূলদ সংখ্যা হবে। এই মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। অনুপাতের জন্য কিউ অক্ষর ব্যবহার করা হয়। এই কিউ অক্ষর ব্যবহার করে কোশেন্ট, এই কোশেন্ট অর্থ অনুপাত, তাই এখানে কিউ দিয়েছে। এই কিউ অক্ষরটি ব্যবহার করা হয়েছে, এই কিউ অক্ষরটি নেওয়া হয়েছে ইতালীয় শব্দ কোয়াজিয়েন্টি থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ভাগফল। যেমন 0, 1, 2, -1, -2 এরকম 5, 6, 100 এরকম বড় বড় যত সংখ্যা লেখা যায় সবগুলোই হচ্ছে মূলদ সংখ্যা। তারপর হচ্ছে ভগ্নাংশ আকারে আছে পুনরাবৃত্ত বা পৌনঃপুনিক আমরা বলতে পারি, এগুলো হচ্ছে আমার কি বা দশমিকের পরে একই সংখ্যার পুনরাবৃত্তি থাকলে এগুলো সবই হচ্ছে মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q not equal to 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। বুঝতে হবে ঠিক ওই আগের মতোই মূলদ সংখ্যা যা এখানেও অমূলদ সংখ্যা, কিন্তু অমূলদ সংখ্যাকে p/q মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাটি কিউ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ রিয়েল নাম্বার থেকে যদি মূলদ সংখ্যা আমরা বাদ দিই তাহলে যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। উদাহরণ হিসেবে দেখা যায় বর্গমূল 2, বর্গমূল 3, বর্গমূল 5, বর্গমূল 11 এরকম অনেকগুলো উদাহরণ আছে। বর্গমূল 15, বর্গমূল 125, 5√5। অমূলদ সংখ্যার সাথে যদি পূর্ণ সংখ্যা গুণ থাকে তাহলে সে একটা অমূলদ সংখ্যা। এই যে দশমিকের পরে অসীম সংখ্যা এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। ভগ্নাংশ মানে ভাগ আকারে থাকলেও সে কি একটা অমূলদ সংখ্যা। মানে বর্গমূল 3/বর্গমূল 2, বর্গমূল 3/বর্গমূল 2 একটা অমূলদ সংখ্যা। বর্গমূল 7/বর্গমূল 3, অর্থাৎ আমরা বলতে পারি
দুটি অমূলত সংখ্যার ভাগফল একটা অমূলত সংখ্যা, দুটি অমূলত সংখ্যার যোগফল একটা অমূলত সংখ্যা, দুটি অমূলত সংখ্যার গুণফল একটা অমূলত সংখ্যা। এই পাই ই এও হচ্ছে অমূলত সংখ্যা। পরীক্ষায় কিন্তু আসে নিজের কোনটি অমূলত, এই অমূলত সংখ্যা থেকে প্রশ্ন বেশি আসে। অমূলত সংখ্যাকে করণী সংখ্যাও বলা হয়। মূলদ সংখ্যাকে দুইটি ভাগে ভাগ করা যায়, যথা পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে অখণ্ড মানে কি? অখণ্ড সংখ্যাকে মানে এই অখণ্ড বলতে বোঝায় ভগ্নাংশ বা দশমিক আকারে প্রকাশ করা যায় না এমন সংখ্যাই হচ্ছে অখণ্ড সংখ্যা। অর্থাৎ এক কথায় পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ আসবে না, দশমিকও আসবে না, সেই সংখ্যাটাকে বলা হবে পূর্ণ সংখ্যা বলা হবে। এই পূর্ণ সংখ্যাকে আই বা জেড দ্বারা প্রকাশ করা হয়। জর্জ ক্যান্টর পূর্ণ সংখ্যাকে জেড বা আই দিয়ে প্রকাশ করেছেন। এই জেড অক্ষরটি ব্যবহার করেন, যা জার্মান শব্দ জাহালেন থেকে এসেছে। এই জাহালেন শব্দের অর্থ হচ্ছে সংখ্যা, সেখান থেকেই জেড দ্বারাও প্রকাশ করা হয় পূর্ণ সংখ্যাকে। আবার ইন্টিজার নাম্বার, এই জন্য পূর্ণ সংখ্যাকে আই দ্বারাও প্রকাশ করা হয়। যেমন মাইনাস অসীম সংখ্যা থেকে প্লাস অসীম সংখ্যা পর্যন্ত সবগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা। জিরো দিতে পারি আমরা, জিরো সহ আছে, সবগুলোই হচ্ছে আমার কি পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ পি বাই কিউ আকারের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বা সংক্ষেপে ভগ্নাংশ বলে, যেখানে কিউ নট ইকুয়াল টু 0, কিউ নট ইকুয়াল টু 1। অর্থাৎ কিউ যদি 0 হয়ে যায় তাহলে ভাগ করলে সেটা কি হয়ে যায়? 1 ইউনিট আকার হয়ে যায়। আবার যদি 1 দিয়ে ভাগ করা হয়ে যায় তাহলে সেটা পূর্ণ সংখ্যা হয়ে যায়। এই জন্য কিউর মান 0 হতে পারবে না, 1ও হতে পারবে না। এবং কিউ দ্বারা পি কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্যও হতে পারবে না, তাহলেই সেই সংখ্যাটাকে আমরা ভগ্নাংশ বলতে পারি। এখন ভগ্নাংশে পি লেস দেন কিউ যদি হয় তাহলে সেই ভগ্নাংশটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ, আর যদি পি গ্রেটার দেন কিউ হয় তাহলে সেই ভগ্নাংশটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। এবার আমরা ভগ্নাংশ সম্পর্কে একটু জেনে নেই। যে লিখলাম 5/3, এটা একটা ভগ্নাংশ। 6/5, এটা একটা ভগ্নাংশ। 7/2, এটা একটা ভগ্নাংশ। যদি আমি কিউ 0 দিতাম 7/0, তাহলে 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, সেটা হচ্ছে অনির্ণীয় আকার, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। তারপরে হচ্ছে কিউ যদি 1 দিয়ে ভাগ দিতাম 7/1, তাহলে 7 এসে যেত, অর্থাৎ পূর্ণ সংখ্যা চলে আসে, তাহলে সে আর ভগ্নাংশ থাকে না। এই জন্য কিউর মান 1 হতে পারবে না, 0 হতে পারবে না, তাহলে সেটা হচ্ছে আমার ভগ্নাংশ। পূর্ণ সংখ্যাকে 3 ভাগে ভাগ করা যায়: ঋণাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার নাম্বার, আমরা যদি ইংরেজিতে বলি নেগেটিভ ইন্টিজার নাম্বার বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। শূন্য থেকে ছোট সকল পূর্ণ সংখ্যাকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে। এই ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে আই মাইনাস বা জেড মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। পূর্ণ সংখ্যাকে হচ্ছে আই বা জেড প্রতীক দ্বারা ব্যবহার করা হয়, এই জন্য ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে মাইনাস আই মাইনাস বা জেড মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। যেমন এগুলো সব ঋণাত্মক পূর্ণ সংখ্যা, -4, -3, -2, -1, -100, -500, এগুলো সব হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে। এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আই প্লাস বা জেড প্লাস দ্বারা প্রকাশ করা হয়। যেমন 1, 2, 3, 4, 5, 6, 100, 1000, 500 ইত্যাদি যত সংখ্যা লেখা যায় সবগুলো হচ্ছে আমার ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আবার স্বাভাবিক সংখ্যা বলা হয়, সেটা পরবর্তীতে আলোচনা করতেছি। ঋণাত্মক পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে। যেমন 0, 1, 2, 3, অর্থাৎ এই ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে শূন্য নিয়ে শূন্য সহ ধনাত্মক পূর্ণ সংখ্যাকে একত্রে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়।
স্বাভাবিক সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়, যেমন 1 2 3 4 5 6 ইত্যাদি। এগুলো সব ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর একে বলা হয় স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। এই স্বাভাবিক সংখ্যাকে বড় হাতের অক্ষর n দ্বারা প্রকাশ করা হয়। এবার আলোচনা করব ভগ্নাংশ কত প্রকার ও কি। ভগ্নাংশ সাধারণত দুই প্রকার, যথা সাধারণ ভগ্নাংশ, 2 দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কি? যে ভগ্নাংশ লব ও হরের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে সাধারণ ভগ্নাংশ বলে। সাধারণ ভগ্নাংশ তিন প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব হর থেকে ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে, যেমন 3/5। এই উপরে ভগ্নাংশের উপরে যে থাকে তাকে বলা হয় লব, আর নিচে যে থাকে তাকে বলা হয় হর। তাহলে এই ভগ্নাংশে 3/5, 3 হচ্ছে লব, 5 হচ্ছে হর। এই 3/5 এটা হচ্ছে ছোট, এটা কি প্রকৃত ভগ্নাংশ। 1/2 প্রকৃত ভগ্নাংশ। 5/7 এটা প্রকৃত ভগ্নাংশ। এরকম অসংখ্য ভগ্নাংশ আছে প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব হর থেকে বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে, যেমন 5/3 এই লব, এটা কি 3 থেকে বড়। 7 হর 5 থেকে বড়, এখানে 7 হর 2 থেকে বড়, অর্থাৎ এইগুলো এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ একসাথে যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে, যেমন 1 পূর্ণ 1/3, 1 পূর্ণ 2/3, 2 পূর্ণ 1/3, 5 পূর্ণ 3/7। এরকম অসংখ্য মিশ্র ভগ্নাংশ আছে। একে পূর্ণ সংখ্যা বা পূর্ণ অংশ বলা হয়, অথবা সমস্ত করা হয়, 5 সমস্ত 3/7, এটা এরকমও বলা হয়, 5 সমস্ত 3/7 এরকমও বলা যায়। দশমিক ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ শেষ, এবার দশমিক ভগ্নাংশ। যে ভগ্নাংশ দশমিক দিয়ে প্রকাশ করা হয় তাকে দশমিক ভগ্নাংশ বলে। দশমিক ভগ্নাংশ দুই প্রকার, যথা সসীম দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ। এবার আমরা সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে সেটা একটু জেনে নিই। সসীম দশমিক ভগ্নাংশ, যে ভগ্নাংশে দশমিকের পরে অঙ্ক সংখ্যা নির্দিষ্ট তাকে সসীম দশমিক ভগ্নাংশ বলে। অর্থাৎ দশমিকের পরে অঙ্ক সংখ্যা গণনা করে শেষ করা যায়, সেই সংখ্যাগুলোকে বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ। 1.25, 0.3, 5.325 ইত্যাদি এই ধরনের সংখ্যা হচ্ছে কি সসীম দশমিক ভগ্নাংশ। অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, যে ভগ্নাংশে দশমিকের পর অসীম সংখ্যক পুনরাবৃত্তির অঙ্ক থাকে তাকে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বলে। অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বলে, যেমন 5.1212 এরকম যদি অসংখ্যবার আসে তাহলে এটা একটা কি আবৃত দশমিক ভগ্নাংশ। অসীম আবৃত, গণনা করে শেষ করা যাবে না। 1.23 এর উপর পৌনঃপুনিক, এই পৌনঃপুনিক মানে এই সংখ্যাগুলো অনেকবার আছে, তাহলে এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ। 0.3 পৌনঃপুনিক, এটা আবৃত দশমিক ভগ্নাংশ। 0.125 এরকম অসংখ্যবার আসলে সেটাও কি আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ কোনগুলো দেখে চিনতে পারবো, সসীম দশমিক ভগ্নাংশ কোনগুলো দেখে চিনতে পারবো ইনশাআল্লাহ। অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশগুলো অমূলদ সংখ্যা। যে ভগ্নাংশে দশমিকের পরে অসীম সংখ্যক অঙ্ক থাকে কিন্তু পুনরাবৃত্তি হয় না তাকে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ বলে।
যেমন বর্গমূল 2 এর মান হচ্ছে কত 1.41421356 ডট ডট ইত্যাদি। বর্গমূল 3 এর মান 1.73205080 ডট ডট ইত্যাদি। পায়ের মান কত 3.14159226 ডট ডট। ই এর মান 2.7182818284 ডট ডট ইত্যাদি। এগুলো হচ্ছে আমার সব অসীম অনাবৃত, অর্থাৎ দশমিকের পরে যে সংখ্যাগুলো আসুক না কেন সব ভিন্ন ভিন্ন, কোনো একই সংখ্যা বারবার আসতেছে না, তাহলে এটা অনাবৃত দশমিক ভগ্নাংশ, যেটা অমূলদ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যাকে 3 ভাগে ভাগ করা যায়, যথা মৌলিক সংখ্যা, এক এবং যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে বা প্রাইম নাম্বার? কোন সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক বা উৎপাদক নেই তাকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ যে সকল সংখ্যার শুধুমাত্র দুইটা গুণনীয়ক থাকবে সেই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয়। যেমন 2, 3, 5, 7, 11, 13 এগুলো সব মৌলিক সংখ্যা। 2 এই 2 এর গুণনীয়ক হচ্ছে 1 আর হচ্ছে 2, এই দুইটা। 5 এর গুণনীয়ক হচ্ছে 1, 5। তারপর হচ্ছে আমি যদি দিই 23 এর গুণনীয়ক হচ্ছে 1, 23। তাহলে এগুলো সব মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা কাকে বলে? কোন স্বাভাবিক সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক এক এবং ওই সংখ্যা ছাড়াও এক বা একাধিক সংখ্যা থাকে তাহলে তাকে যৌগিক সংখ্যা বলে। অর্থাৎ মৌলিক সংখ্যায় দুইটা গুণনীয়ক থাকে, তাহলে যৌগিক সংখ্যায় 2 এর অধিক গুণনীয়ক থাকতে হবে। 2 এর অধিক অর্থাৎ 3 বা ততোধিক যদি গুণনীয়ক থাকে তাহলে সেই সংখ্যাকে বলা হবে যৌগিক সংখ্যা। 4, 6, 8, 10 ইত্যাদি এগুলো যৌগিক সংখ্যা। এই যৌগিক সংখ্যাকে আবার কৃত্রিম সংখ্যাও বলা হয়। যৌগিক সংখ্যাকে কি বলা হয়? কৃত্রিম সংখ্যাও বলা হয়। এক মৌলিক ও যৌগিক সংখ্যা নয়, কেননা মৌলিক সংখ্যা হইতে হইলে তার দুইটা গুণনীয়ক দরকার, কিন্তু একের দুইটা গুণনীয়ক নেই, তাই মৌলিক সংখ্যা নয়। যৌগিক সংখ্যা হতে হইলে 2 এর অধিক গুণনীয়ক দরকার বা প্রয়োজন, কিন্তু একের 2 এর অধিক গুণনীয়ক নেই, তাই এক মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। প্রশ্ন আসলে এক কি ধরনের সংখ্যা? স্বাভাবিক সংখ্যা বলতে পারবো আমরা। তাহলে যৌগিক সংখ্যার যে গুণনীয়কগুলো থাকবে সেগুলো যেরকম 4 এর গুণনীয়ক 1, 2, 4 তিনটা। এবার আপনি যদি 12 নেন, এর গুণনীয়ক কয়টা আছে? 1, 2, 3, 4, 6, 12, 2, 4 5টা গুণনীয়ক পেয়েছি। তাহলে এগুলো হচ্ছে আমার যৌগিক সংখ্যা। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।